আমার শাশুড়ি মা আমাকে ভোর ৩টায় রান্নাঘরে ঢুকে ৫০ জন অতিথির জন্য রান্না করতে বাধ্য করলেন, কিন্তু সকাল নাগাদ আমি পরিস্থিতি এমন ভাবে ঘুরিয়ে দিলাম যে পুরো পরিবারটাই বাকরুদ্ধ হয়ে গেল। সময় ছিল ভোর ৩টা, রান্নাঘরে ৪টি চুলা একসাথে জ্বলছিল। আগুনের তাপে পুরো ঘরটা গরম হয়ে উঠেছিল, ধোঁয়া আর মশলার গন্ধে বাতাস ভারী হয়ে আছে। মরিয়মের শাড়ির আঁচল ঘামে ভিজে শরীরের সাথে লেগে আছে। রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছেন শাশুড়ি মা সবুরা বেগম, হাতে একটি লাল কলম। তিনি মরিয়মের প্রতিটি কাজে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং ছোট ছোট ভুল পেলে সঙ্গে সঙ্গে ইঙ্গিত করছেন। সবুরা বেগম কঠোর স্বরে বললেন, কাল সকালে প্রায় ৫০ জন অতিথি আসবে। সকাল ৭টার আগে সব রান্না শেষ করতে হবে। মনে রেখো, এই পরিবারের সম্মান এখন তোমার হাতে। দরজার পাশে নীরবে দাঁড়িয়ে আছেন মরিয়মের স্বামী মিস্টার ইয়াসিন। তিনি একবারও মরিয়মের দিকে তাকালেন না। মরিয়ম রাজশাহীর এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে বিয়ে হয়ে এসেছিল। বাইরে থেকে এই বাড়ি ছিল রাজকীয় মার্বেল ফ্লোর, ঝাড়বাতির আলো, নামাজের জন্য আলাদা ঘর আর দেয়ালে ঝুলানো পারিবারিক ছবি। কিন্তু এই সুন্দর বাড়ির রান্নাঘরে মরিয়ম ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। বিয়ের আগে সে রান্না শিখেছিল তার মা রহিমা বেগমের কাছে। তিনি বলতেন, মেয়ের হাতের রান্নায় শুধু স্বাদ নয়, বরকতও থাকে। কিন্তু বিয়ের পর সেই দক্ষতায় তার জন্য শাস্তি হয়ে দাঁড়ালো। সবিরা বেগম প্রায়ই বলতেন, বউ তো ভালো সেই হয় যে কথা কম বলে আর কাজ বেশি করে। আর মিস্টার ইয়াসিন শুরুতে পাশে থাকলেও ধীরে ধীরে নীরব হয়ে যান তিনি। সেই নীরবতাই মরিয়মের জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। সেই রাতেও সবকিছু হঠাৎ শুরু হলো। সবুরা বেগম ঘোষণা দিলেন, পরদিন সকালে নাস্তা ও দুপুরে খাবারের জন্য প্রায় ৫০ জন অতিথি আসবে, আর সব রান্না মরিয়মকে একাই করতে হবে। ঘড়িতে তখন রাত 11টা বাজে। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। মরিয়ম শান্তভাবে বলল, শাশুড়ি মা, এত জনের রান্না কি একা একা করা খুব কষ্টকর হয়ে যাবে না? বাইরে থেকে ক্যাটারার লোক আনলে ভালো হতো। সবুরা বেগম তার ছেলের হাসি দিয়ে বললেন, এই বাড়িতে বউ থাকতে বাইরের লোক আনা মানে অপমান করা। মরিয়ম ইয়াসিনের দিকে তাকালো, আপনি কিছু বলবেন না? ইয়াসিন নিচু স্বরে বলল, মরিয়ম, মাকে বিরক্ত করো না, একবার একটু সামলে নাও, শুধু একবার। এই একবার শব্দটি মরিয়ম ৪ বছর ধরে শুনে আসছে। রাত গভীর হতে লাগলো। মরিয়ম একা একা রান্না শুরু করলো। আটা মাখা, পোলাও, ডাল, মাংস, রায়তা, হালুয়া, সবকিছু। তার হাত পুড়ে যাচ্ছিল, চোখে পানি আসছিল, তবুও সে থামেনি। রাত 2টার দিকে সবুরা বেগম আবার রান্নাঘরে এলেন। তিনি খাবার দেখে বললেন, মিষ্টান্ন কম হয়েছে, গাজরের হালুয়া আরো বানাও। প্রথমবারের মতো মরিয়ম শান্তভাবে বলল, ঠিক আছে শাশুড়ি মা। কিন্তু সেই মুহূর্তে তার ভেতরে কিছু বদলে যেতে শুরু করলো। ভোর 5টার মধ্যে সব রান্না শেষ হলো। সবুরা বেগম প্রতিটি পদ দেখে সন্তুষ্ট ভঙ্গিতে বললেন, দেখলে, ভয় দেখালে কাজ ঠিকই হয়। মরিয়ম কিছু বলল না। সে চুপচাপ গোসল করলো, একটি সাধারণ হলুদ সালোয়ার কামিজ পরলো আর ছোট একটা ব্যাগ গুছিয়ে নিল। ব্যাগে ছিল তার মায়ের ছবি, কিছু কাপড়, পরিচয়পত্র আর সামান্য টাকা। সে রান্নাঘরে সব খাবার সুন্দরভাবে সাজিয়ে রাখলো। তারপর গ্যাসের চুলা বন্ধ করলো, বাড়ির প্রধান দরজা খুলে দিল আর টেবিলে একটা কাগজ রেখে গেল। সেখানে লেখা ছিল, সব খাবার প্রস্তুত, কিন্তু এই বাড়ির বউ আর নেই। প্রথম অতিথির দরজায় কড়া নাড়া শব্দ শোনা গেল। ঠিক তখনই মরিয়ম একটা অটো রিকশায় উঠে দূরে চলে যাচ্ছে। তার ফোনে কল আসছে, মিস্টার ইয়াসিনের নাম। সে কল ধরলো। ওপাশ থেকে শোনা গেল চিৎকার, মরিয়ম, তুমি কি করে ফেললে? ভোরের আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়নি। ধূসর আলোটা যেন রাত আর দিনের মাঝখানে আটকে আছে। গ্রামের রাস্তা দিয়ে অটো রিকশাটা দ্রুত এগিয়ে যাচ্ছে। বাতাসে এখন আর রান্নাঘরে গরম ধোঁয়া নেই, নেই শাশুড়ি তীক্ষ্ণ কণ্ঠস্বর, শুধু আছে একটা অদ্ভুত নীরবতা, যেটা মরিয়মের বুকের ভেতরে ঝটকে আরো স্পষ্ট করে তুলেছে। মরিয়ম জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখে কোনো কান্না নেই, কিন্তু ভেতরে ভেঙে পড়া একটা মানুষ ধীরে